কলকাতা তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনার তদন্তে পদক্ষেপ কলকাতা পুরসভার। ওই ঘটনায় সংশ্লিষ্ট এমপ্যানেল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারকে তলব। ইঞ্জিনিয়ার শান্তনু দত্তকে শুনানিতে হাজিরা হবার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, কলকাতা তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনা তদন্তে পদক্ষেপ কলকাতা পুরসভার। আরও বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, আর কি জানতে পারছো? দেখো, গত 24শে জুন তারাতলায় P2 যে এরিয়া, সেখানে যে নির্মীয়মান কারখানা, সেই কারখানা ভেঙে পড়ে এবং সেই কারখানা ভেঙে পড়ার পর প্রায় 18 জন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে, 20 জন আহত হয়। সেই ঘটনায় আমরা প্রথম থেকেই দেখেছি যে রাজ্য সরকার কিন্তু অত্যন্ত তৎপর ছিল। এমনকি কলকাতা পুরসভাও কিন্তু বিভিন্ন তদন্ত কমিটি করে, তারা কিন্তু বিভিন্ন তদন্ত কমিটি করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। এবার আমরা যেটা জানতে পারছি যে 8 তারিখে একটি নোটিশ জারি করা হয়েছে এবং সেই নোটিশটি ইস্যু করা হয়েছে শান্তনু দত্ত, অর্থাৎ যিনি কিনা এই যে নির্মীয়মান কারখানা, সেই কারখানার কিন্তু এমপ্যানেল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন এবং এর পাশাপাশি জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারের দায়িত্বও কিন্তু এই শান্তনু দত্ত সামলেছিলেন। তাই তাকে কিন্তু আগামীকাল, অর্থাৎ 11 তারিখ আগামীকাল দুপুর 3টের সময় কলকাতা পুরসভায় আসতে বলা হয়েছে এবং পুরসভার 111 নম্বর যে রুম, সেখানে এসে কিন্তু তাকে তার কারণ দর্শাতে হবে, বিভিন্ন প্রশ্নের উত্তরের সম্মুখীন তাকে হতে হবে। কারণ পুরসভা মনে করছে যে স্ট্রাকচারে কিন্তু বড় সড়ো গফিলতি ছিল, বড় সড়ো গলদ ছিল, অথবা যে স্ট্রাকচার উনি বানিয়ে দিয়েছিলেন সেই স্ট্রাকচারের মধ্যে যে নকশা ছিল সেই নকশাও কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করা হয়নি। ফলত এই সমস্ত বিভিন্ন প্রশ্ন, সেই প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে এবং তাই কিন্তু এই তারাতলার যে নির্মীয়মান কারখানা, সেই কারখানা যিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন শান্তনু দত্ত, তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামীকাল দুপুর 3টের সময় তিনি কলকাতা কর্পোরেশনে তাকে দেখা করতে বলা হয়েছে এবং সেখানে কিন্তু পুরসভার যারা আধিকারিক রয়েছেন স্ট্রাকচারাল ডিপার্টমেন্ট এবং বিল্ডিং ডিপার্টমেন্টে, তাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন কিন্তু তাকে হতে হবে। ধন্যবাদ অনির্বাণ। কণ্ঠস্বরে নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য। 15ই জুলাই দুপুর 12টায় বিচারকের সামনে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজকে আদালতে ঠিক কি হলো, সরাসরি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, আজকে মাননীয় বিচারপতি ঠিক কি নির্দেশ দিলেন, কি হলো আজকে আদালতে? দেখো, আজকে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের বলে আগামী 15ই জুলাই অর্থাৎ বুধবার দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর আদালতে হাজিরা দিতে হবে এবং সেই আদালতে হাজিরা দিয়ে তিনি তার গলার স্বর বা কণ্ঠস্বর তিনি দেবেন। এই নির্দেশ আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এবং তুমি জানো যে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মামলা করা হয়েছিল এবং সেই মামলায় তিনি বলেছিলেন যে বিধাননগর আদালতের তরফ থেকে তার গলার স্বর দেওয়ার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ খারিজ করা হোক, এই ধরনের একটা আবেদন তিনি কলকাতা হাইকোর্টের কাছে করেছিলেন এবং কলকাতা হাইকোর্টের আজকে প্রবল চাপের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সেই মামলাও কিন্তু তার আইনজীবীরা প্রত্যাহার করে নেন। বলা ভালো যে প্রত্যাহার করে নিতে বাধ্য হন, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আচরণে কলকাতা হাইকোর্ট অত্যন্ত অসন্তুষ্ট। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তার তীব্র অসন্তোষ তিনি প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে সমস্ত কিছুর একটা সীমা থাকা দরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সীমাকে অতিক্রম করে যাচ্ছেন, এই মন্তব্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই মন্তব্য করা হয়েছে এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই মন্তব্য করা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত একটা কৌশল নিয়েছেন যে এই যে ডিজে মামলা রয়েছে সেই ডিজে মামলাকে বিপথে চালিত করতে হবে বা অন্যদিকে চালিত করতে হবে, সেই ধরনের একটা কৌশলও এই মামলার ক্ষেত্রে অবলম্বন করা হয়েছে বলে আজকে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি মন্তব্য করেছেন এবং তিনি মন্তব্য করেছেন কি কারণে। তার বক্তব্য হলো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের বলেই বা সেই নির্দেশের কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলাগুলির যে ইনভেস্টিগেশন রয়েছে সেই ইনভেস্টিগেশনগুলোর ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। পুলিশের তরফ থেকে যখন ডেকে পাঠানো হবে বা তাকে নোটিশ পাঠানো হবে সেগুলোর উত্তর দিতে হবে, সেগুলোতে সাড়া দিতে হবে, এই মন্তব্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে করা হয়েছে এবং বলা হয়েছে যখন পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তার গলার কণ্ঠস্বর এই মামলার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন হাজিরা দিচ্ছেন না, কেন গলার কণ্ঠস্বর দিচ্ছেন না,
এই মন্তব্য আজকে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য করেছেন বা এই প্রশ্নও তিনি তুলেছেন এবং তিনি বলেছেন যে এক্ষেত্রে নিম্ন আদালতের বা বিধাননগর আদালতের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশও নিষ্প্রয়োজন। শুধুমাত্র কলকাতা হাইকোর্টের নির্দেশের কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সমস্ত রকমভাবে সহযোগিতা করতে বাধ্য। তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের কাছে যখন প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন ডিজে মামলার প্রেক্ষিতে, সেই মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছিল। একেবারে 31শে জুলাই পর্যন্ত কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছিল এবং রক্ষা কবচ দিয়ে কলকাতা হাইকোর্টের শর্ত ছিল যে এই মামলার ক্ষেত্রে সমস্ত রকমভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করতে হবে, সেক্ষেত্রেই কিন্তু এই রক্ষা কবচ বলবৎ থাকবে। কিন্তু পুলিশের তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে এর আগেও একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বর দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে এড়িয়ে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে এড়িয়ে যাওয়ার পরে তিনি যেটা করেছেন সেটা হলো কলকাতা হাইকোর্টের অন্য একটি এজলাসে তিনি কিন্তু ওই নিম্ন আদালতের যে নির্দেশ ছিল সেই নির্দেশ খারিজ করার জন্য আবেদন করেছিলেন। এবং এখানেই কিন্তু মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন হচ্ছে যে কেন বারবার একাধিক এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই মামলা করা হচ্ছে। তিনি এই ধরনের একটা কৌশল নিয়েছেন যে মামলাকে ভুল পথে চালিত করতে হবে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই যে আচরণ, সেই আচরণও কলকাতা হাইকোর্ট একেবারেই ভালোভাবে দেখছেন না। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য যখন তার তীব্র অসন্তোষ প্রকাশ করেন, সেই অসন্তোষের মুখে পড়ে বা ভৎসনার মুখে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা তারা কিন্তু বাধ্য হন এই মামলা প্রত্যাহার করে দিতে। অর্থাৎ বিধাননগর আদালতের নির্দেশ খারিজের যে মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা আজকে কার্যত আদালতের চাপের মুখে পড়ে বাধ্য হয়ে প্রত্যাহার করে দিয়েছেন। ফলে যেটা একেবারে শেষ পর্যায়ের নির্দেশ ছিল, সেই নির্দেশ অনুযায়ী কলকাতা হাইকোর্ট এখন দিন এবং সময় নির্ধারিত করে দিয়েছে যে কোন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে। অর্থাৎ বলা হয়েছে যে আগামী 15ই জুলাই অর্থাৎ আগামী সপ্তাহের বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর আদালতে হাজিরা দিতে হবে। সময়ও কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দুপুর 12টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে হাজিরা দেবেন এবং সেখানে তিনি তার কণ্ঠস্বর প্রদান করবেন। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে আদালতের চাপে মামলা প্রত্যাহার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা প্রত্যাহার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ভোট প্রচারে বেরিয়ে এই ডিজে প্রসঙ্গ তুলে একাধিকবার হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছিলেন তিনি, শোনাবো। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। সরাসরি কথা বলবো আবারও আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, তুমি যেমনটা বলছিলে যে আজকে এই মামলায় যে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য, তিনি বলেন যে আদালত থেকে রক্ষা কবচ পাওয়ার পর এটা তদন্তকে বিপথে চালিত করার একটা কৌশল এবং এই এজলাসে একটা মামলা চলছে, আবার অন্য এজলাসে একটা মামলা করা হচ্ছে।
দেখো, একদম এই মন্তব্য মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য করেছেন। তার কারণ হলো, তুমি জানো যে ডিজে মামলা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম যখন কলকাতা হাইকোর্টে আসেন, সেই সময় তিনি কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন এবং সেই রিট পিটিশনেই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেওয়া হলো। এই মামলার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারির মতো কড়া কোনো পদক্ষেপ পুলিশ গ্রহণ করবে না বা সিআইডি গ্রহণ করবে না, সেই নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট পাশাপাশি এই শর্তও দিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, তদন্তের ক্ষেত্রে সমস্ত রকমভাবে সহযোগিতা করতে হবে, অর্থাৎ কোনো রকম অসহযোগিতা সেটা কিন্তু বরদাস্ত করা হবে না, সেটাও কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হতো। অর্থাৎ রিট পিটিশনের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই রক্ষা কবচ পেলেন এবং তারপরে তিনি কিন্তু সমস্ত রকম ইনভেস্টিগেশনে সহযোগিতা করতে বাধ্য থাকবেন, সেই নির্দেশও কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হলো। এটার পর আমরা দেখলাম যে যখন সিআইডির তরফ থেকে এবং বিধাননগর আদালতের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হলো যে এই মামলার তদন্তের ক্ষেত্রে আপনার কণ্ঠস্বর প্রয়োজন রয়েছে, অর্থাৎ আপনি আসুন এবং কণ্ঠস্বর দিয়ে যান, আমরা সেটা পরীক্ষা করে দেখব, যেটা এই মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সিআইডি মনে করছে। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আইনি পদক্ষেপ নিলেন সেটা হলো যে তিনি কলকাতা হাইকোর্টে একটি ক্রিমিনাল ডিভিশন দাখিল করলেন, যেটাকে আইনি পরিভাষায় CRR বলা হয়। অর্থাৎ সেই ক্রিমিনাল ডিভিশন দাখিল করার পরে তিনি বললেন যে বিধাননগর আদালতের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকা যেন কলকাতা হাইকোর্ট খারিজ করে দেয়। অর্থাৎ তিনি গলার কণ্ঠস্বর দিতে ইচ্ছুক নন, তার কারণ তিনি স্বীকার করছেন যে ওই যে কণ্ঠস্বর ছিল, অর্থাৎ যে ভিডিও দেখা গিয়েছিল যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত হুমকি দিচ্ছেন বলে দাবি করা হয়েছিল, সেই কণ্ঠস্বর, তার ফলে আলাদা করে কোনো নমুনা দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন। এবং এখানেই কিন্তু মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য আজকে প্রশ্ন তুলেছেন যে যখন মূল মামলা বিচারাধীন রয়েছে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে, সেখানে অন্য একটি এজলাসে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলাদা মামলা দাখিল করার কি প্রয়োজন? তিনি তো এই মামলার ক্ষেত্রে আলাদা আবেদন করে বলতে পারতেন যে সিআইডির তরফ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে, বিধাননগর আদালতের তরফ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে, ফলে এই নোটিশ নিয়ে তার কিছু আপত্তি রয়েছে, তার কিছু বক্তব্য রয়েছে, সেটা তিনি এই এজলাসেই বলতে পারতেন। তিনি অন্য এজলাসে গিয়ে আলাদা মামলা করে এই মামলাটাকে এড়িয়ে যাওয়ার একটা কৌশল নিয়েছেন বলে এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্ট মনে করছেন। এবং সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে আচরণ কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণ করেছে, সেই আচরণে কিন্তু কলকাতা হাইকোর্ট একেবারেই খুশি নয়। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে আচরণ আছে, এই আচরণে অত্যন্ত অসন্তুষ্ট এবং সেই কারণেই কার্যত আদালতের ভৎসনার মুখে পড়ে, প্রবল ভৎসনার মুখে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা সেই মামলা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এখন মামলা যখন প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তার পাশাপাশি আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকেও এটা বলে দেওয়া হয়েছে যে আগামী বুধবার 15ই জুলাই দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে। তুমি জানো যে এই নির্দেশ যখন দেওয়া হচ্ছে, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা এই আশঙ্কাও প্রকাশ করেন যে আদালতে হাজিরা দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে আবারও ডিম ছোড়া হতে পারে, এই ধরনের একটা আশঙ্কা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ করছেন। ফলে সেটা থেকে যেন কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দেন, সেই আবেদন আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা করেন। ফলে তার প্রেক্ষিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন আদালতে হাজিরা দেবেন, অর্থাৎ বিধাননগর আদালতে হাজিরা দেবেন, সেই সময় তাকে লক্ষ্য করে যেন ডিম না ছোড়া হয় এবং অন্যান্য যে হেনস্থা রয়েছে সেই হেনস্থা যেন তাকে না করা হয়, সেটা পুলিশকে নিশ্চিত করতে হবে। এই নির্দেশিকাও কিন্তু আজকে কলকাতা তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন আদালতের নির্দেশে আপনি গলার স্বর দিতে বাধ্য, এমনটাই বলেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। আর অন্যদিকে তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি সওয়ালে বলেন তার মক্কেল হাজিরা দেবেন, ডিম ছোড়া থেকে রক্ষা করুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যেন ডিম ছোড়া বা অন্য হেনস্থার শিকার হতে না হয় তা নিশ্চিত করবে পুলিশ, এমন নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এবং কণ্ঠস্বরে নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিধাননগর আদালতে বিচারকের সামনে কণ্ঠস্বরে নমুনা দিতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। আর অন্যদিকে কণ্ঠস্বরে নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে যে মামলা দায়ের করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে, আদালতের চাপে মামলা প্রত্যাহার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কণ্ঠস্বরে নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা প্রত্যাহার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য আজকে বলেন যে কবে গলার স্বর দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বলেন সবকিছুরই একটা সীমা আছে,
বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে আপনি বাধ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্য। সরাসরি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, ঠিক যে জায়গায় মাননীয় বিচারপতি বলেন যে আদালত একটা নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশ মানতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাধ্য। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ মানতে বাধ্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত আদালতের নির্দেশ মানতে বাধ্য, এই মন্তব্য মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য করেছেন। তার কারণ হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল যে ডিজে মামলা ছিল, সেই ডিজে মামলায় তুমি জানো যে 31শে জুলাই পর্যন্ত তিনি রক্ষা কবচ পেয়েছেন। কলকাতা হাইকোর্টের তরফ থেকেই তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে। এই মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনিই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই রক্ষা কবচ দিয়েছেন। কিন্তু যখন রক্ষা কবচ কলকাতা হাইকোর্ট তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শর্ত হিসাবে বলে দেওয়া হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, তদন্তের ক্ষেত্রে সমস্ত রকমভাবে সহযোগিতা করবেন এবং তিনি কোথাও গিয়ে যদি অসহযোগিতা করেন সেক্ষেত্রে পুলিশকে বা সিআইডিকে এই অধিকার দেওয়া হয়েছিল, সেই বিষয়টা তারা আদালতের দৃষ্টিগোচর করবেন এবং আদালতের কাছে নিয়ে আসবেন, আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন, সেই অধিকার কিন্তু পুলিশকে দেওয়া হয়েছিল। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যখন পুলিশের তরফ থেকে ডেকে পাঠানো হচ্ছে গলার কণ্ঠস্বর দেওয়ার জন্য, সেই সময় তিনি হাজিরা দিচ্ছেন না। বিধাননগর আদালতের পক্ষ থেকে যখন তাকে নির্দেশ দেওয়া হচ্ছে কণ্ঠস্বর দেওয়ার জন্য, সেই সময় তিনি হাজিরা দিচ্ছেন না। তিনি কলকাতা হাইকোর্টে এসে আরেকটি এজেন্সি অন্য মামলা করছেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই রক্ষা কবচের শর্তের কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পুলিশের এই কণ্ঠস্বরের জন্য যে তাকে নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশ অনুযায়ী তিনি কিন্তু হাজিরা দিতে বাধ্য। এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হলো যদি বিধাননগর আদালতের তরফ থেকে আলাদা করে কোনো নির্দেশ নাও দেওয়া হতো, সেক্ষেত্রেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বাধ্য থাকতেন এই নির্দেশে সাড়া দিতে, গলার কণ্ঠস্বর দিতে। তার কারণ তিনি এখান থেকে রক্ষা কবচ পেয়েছিলেন, তদন্তের ক্ষেত্রে সব রকম সহযোগিতা করবেন বলে। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার সিআইডির তরফ থেকে, পুলিশের তরফ থেকে অসহযোগিতার অভিযোগ করা হচ্ছে এবং সেই কারণেই মাননীয় বিচারপতি প্রশ্ন করছেন যে তিনি গলার কণ্ঠস্বর কবে দেবেন। সব কিছুর একটা সীমা থাকা দরকার এবং সেই সীমা অভিষেক বন্দ্যোপাধ্যায় অতিক্রম করছেন বলে কার্যত কলকাতা হাইকোর্ট মনে করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে কৌশল নেওয়া হয়েছে, সেই কৌশলও একেবারে বেআইনি কৌশল বা এই কৌশল ঠিক নয় বলে কলকাতা হাইকোর্ট মনে করছেন এবং কলকাতা হাইকোর্ট মনে করছেন যে এই তদন্তকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করা হচ্ছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে আচরণ করা হচ্ছে, সেই আচরণও আদালত কিন্তু একেবারে ভালোভাবে দেখছে না, সেটাও আজকের মামলার মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।